আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন ও রাঙ্গামাটিতে ১ জন নিহতের ঘটনায় ২ জেলা শহরে ১৪৪ ধারা জারি। পুলিশ বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ আমরা রোডে আছি, পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। গাউদির পার্বত্য জেলা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যা মামলায় সিএমএম আদালতে ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তি। বরগুনায় জানাজা শেষে নিহতের দাফন। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারের প্রেরণ। হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, ভার্চুয়াল বক্তব্যে বললেন তারেক রহমান। ধর্মীয় উপাসনালয়ে হামলার জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান। রাজধানীর কলাবাগানে ফ্ল্যাটে মিলল টর্চার সেল। মুক্তিপণের দাবিতে চালানো হতো নির্যাতন। সেনাবাহিনীর অভিযানে দেশি বিদেশি অস্ত্রসহ ২ জন আটক। আজ থেকে শুরু হলো সপ্তাহের ৭ দিন মেট্রো রেল চলাচল। প্রায় ২ মাস পর চালু হলো কাজীপাড়া স্টেশন। মিরপুর ১০ নম্বর স্টেশনে খুলবে শিগগিরই। পাল্টাপাল্টি হামলা, হুমকিতে উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি দিলেন নাসরুল্লাহ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। হতাহতের ঘটনায় পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা পরস্পরকে দুষছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এ ঘটনার জেরে রাঙ্গামাটিতেও সংঘর্ষ হয়েছে। সেখানে মারা গেছেন ১ জন, আহত কয়েকজন। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েকটি স্থাপনায়। এরপর সেখানেও ১৪৪ ধারা দিয়েছে জেলা প্রশাসন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে ৩ পার্বত্য জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। বুধবার মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মামুন নামের একজন গণপিটুনিতে নিহত হন। এর জেরে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও শহরে পাহাড়ি বাঙালিদের দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এজন্য একে অপরকে দায়ী করছে তারা। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। সদরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনা সদস্যরা। এক পর্যায়ে ইউপিডিএফ এর মূল অংশের অস্ত্রধারীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনা সদস্যরাও। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অন্তত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে ১২ জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে। এই ঘটনার রেশ ধরে রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়ায়। শুক্রবার বনরূপা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। ঘটে হতাহতের ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ আমরা রোডে আছি, পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে পার্বত্য জেলাগুলোতে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন, যার নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিনিধি দলে থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আইন নিজের হাতে তুলে না নিতে এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। সহিংসতার সাথে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে শক্তিশালী তদন্ত কমিটি শিগগিরই গঠন করা হবে বলেও জানানো হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা। সকালে বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্যে এই কর্মসূচি হয়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা টিএসসিতে এসে জড়ো হয়। পরে তারা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা খাগড়াছড়িতে সংঘর্ষের জন্য স্থানীয় বাঙালিদের দায়ী করেন। আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কার্যকর সহ নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে এক বৈঠকে শনিবার থেকে আগামী 3 দিন সড়ক অবরোধ করার সিদ্ধান্ত হয়। পার্বত্য জেলাগুলোয় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। দোকানপাট এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াই উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। এদিকে খাগড়াছড়ির মধুপুর ও দীঘিনালায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে বিক্ষুব্ধ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের দাবি, পাহাড়ে শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি পক্ষ তৎপর। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে পুঁজি করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এসব হামলা ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার 6 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় আবাসিক হলের গঠিত কমিটি 24 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিয়েছে। তাতে 8 শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছে 6 জন। শিক্ষার্থীরা ছাড়াও হল প্রশাসনের কারো অবহেলা থাকলে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফজলুল হক হলের গেস্ট রুমে অকথ্য ও অমানসিক নির্যাতন করে ভবঘুরে যুবক তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে দুপুরে নেওয়া হয় আদালতে। তারা সবাই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই 6 জন সহ মোট 8 জনকে অভিযুক্ত করে ফজলুল হক হল গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। হত্যার পরদিন রাত 11টায় ভিসি কার্যালয়ে রিপোর্ট জমা দেয় কমিটি। 8 জনকে এই মর্মান্তিক ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি 2 জনের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। অবশ্য সিসি ক্যামেরার ফুটেজে সেদিন প্রায় 20 জনের মতো দেখা গেছে যারা বেশ আগ্রাসী ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে যে মামলা করেছে সেই এজাহারেও অনেক তথ্য দেওয়া হয়নি। তদন্ত কমিটির রিপোর্টে হল প্রশাসনের গাফিলতির কোনো বিষয়ই আনা হয়নি। অথচ তোফাজ্জলকে যখন মারা হচ্ছিল পাশের ঘরেই ছিলেন প্রভোস্ট। জুনিয়র শিক্ষকদের পাঠিয়ে তিনি নিজে ঠেকাতে আসেননি। আমার জানামতে উনি রাতে আর আসেন নাই স্পটে। উনি সকালে আমার মনে হলো আমি যাওয়ার পরে উনি আসছেন। আমি ওনাকে ডাকিয়ে এনেছি। এখন প্রশ্ন হলো, তাহলে কি শুধু শিক্ষার্থীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে? বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কমিটিটা হবে সেখানে আমাদের 2টো টিওআর থাকবে। একটা হলো স্টুডেন্টদের ব্যাপারে সিদ্ধান্ত, আর একটা হলো প্রশাসনের ব্যাপারে সিদ্ধান্ত। সো ওই কমিটি তখন যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে আর কি। এদিকে তোফাজ্জল হত্যার পর জরুরি সিন্ডিকেট কমিটির বৈঠকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দলীয় রাজনীতি সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে নিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি ফোরাম করা যায় এবং অতি দ্রুতই আমরা সেটাকে সচল করব, ডাকসু এবং এই জাতীয় কোনো। কারণ শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা থাকতে হবে, নেতৃত্বের বিকাশের সুযোগ থাকতে হবে। তবে রাজনীতি কেন বন্ধ হচ্ছে বা ডাকসুর জন্য পরিবেশ পরিষদ কিভাবে গঠন হবে তার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
বরগুনায় দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলকে। বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী। জানাজার পর বিচার দাবিতে মানববন্ধন করে তারা। চোখের জলে শেষবারের মতো তোফাজ্জলকে বিদায় জানালো গ্রামবাসী। সকালে বরগুনায় তার জানাজায় অংশ নেন শত শত মানুষ। রাত 12:30টায় পাথরঘাটার তালুক চরদোয়ানিতে নিজ এলাকায় নেওয়া হয় মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ। সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের পাশেই চিরকালের মতো শায়িত হন ঢাবির হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জল। এর আগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। দ্রুত এই হত্যার ন্যায় বিচার চান। এই তোফাজ্জলের মায়ের জানাজা বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে এটা জীবনে ভাবি নাই। আমার জানাজা তো ও পড়বে। যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে তদন্ত করে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যখন হবে তখন আমরা সবাই ওর আত্মীয় সবাই শান্তি পাব। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। কয়েক দফা মারধরের পর তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তোফাজ্জলকে। 2011 সালে সড়ক দুর্ঘটনায় নিজ বাবাকে হারান তোফাজ্জল। 2.5 বছর পর মায়ের মৃত্যুতে পুরোপুরি এতিম হয়ে যান। বড় ভাইও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সব হারিয়ে 2020 থেকেই সুস্থ স্বাভাবিক তোফাজ্জল হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত। ওর বাবা মারা গেছে 11 সালে, মা মারা গেছে 13 সালে। তারপর থেকে একটা মেয়ের সাথে ওর রিলেশন হয়। পরে এক পর্যায়ে জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে যাওয়ার পরে মেয়েরে জোরপূর্বক আটকাই নিয়ে ঢাকা নিয়ে বিবাহ দিয়ে দিচ্ছে। বিবাহ দেওয়ার পরে ওর মানসিক ভারসাম্য হারায়। এইরকম একটা জীবন এতটাই ঠুনকো, এতটাই সহজ যে একটা মানুষকে মারতে মারতে মাইরে ফেলাইবে, কিন্তু কারো মায়া হবে না। কোনোদিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল, কোনোদিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না। মানি না, ওদের আমরা বিচার চাই। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঢাবির ফজলুল হক হলে পিটিয়ে হত্যার ঘটনায় আজও প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে ক্যাম্পাসে। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। বক্তারা বলেন, শিক্ষকদের সামনে একটা মানুষকে মেরে ফেলা মানা যায় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের এই হিংস্রতা সারা বিশ্বে নষ্ট করল ক্যাম্পাসের সুনাম। দাবি, অবিলম্বে করতে হবে ন্যায় বিচার। জড়িত প্রত্যেককে বহিষ্কার করা, আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রশাসনের অবহেলা পেলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি বিক্ষোভরত শিক্ষার্থীদের। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্ব আপনাদের। একটা মানুষকে যে 4 ঘন্টা ঠুকরিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলা হলো, আপনারা 4 ঘন্টা ওখানে আপনারা কি করেছেন? আপনাদের কোনো একটা স্টেটমেন্ট পাইনি? কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ দেখা, ঠিক আছে, যাতে কোনো অপরাধী পার না পায়। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্রত্ব বাতিল চাই। জাহাঙ্গীরনগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। এতে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সাময়িক বহিষ্কৃত 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা 20-25 জনকে আসামি করা হয়েছে। জড়িতদের সন্দেহে হাবিবুর নবী নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আইনের শাসন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্বৈরাচার পতনের পর যেসব সংঘাত সহিংসতা হয়েছে তার সবই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে যোগ দেন সারা দেশের সনাতন ধর্মের নেতা অনুসারীরা। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। মতবিনিময়কালে সাম্প্রতিক বিভিন্ন সহিংসতাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা এখনো ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে। পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। উপাসনালয়ে হামলার বিষয়ে তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান তিনি। দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা। আওয়ামী লীগ নিজেদের স্বার্থের জন্য গত 15 বছর সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি ও ডিএমপির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মশিউর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিন মঞ্জুর করেন। রাজধানীতে জাল টাকা উদ্ধার নিয়ে বেশ আলোচিত ছিলেন পুলিশ কর্মকর্তা মশিউর রহমান। কাজের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ পুলিশ পদকও পেয়েছেন একাধিকবার। সম্প্রতি ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে। বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা থেকে মশিউর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে নিউ মার্কেট থানার মামলায় মশিউর রহমানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার হত্যাকারীদের আরও কারা জড়িত এবং তারা কিভাবে হত্যাকাণ্ড চালালেন, এত সংখ্যক গুলি কেন করলেন, ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন। অপরদিকে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন মশিউর রহমান। বলেন, চাকরি জীবনে নিজেও বৈষম্যের শিকার হয়েছেন বেশ কয়েকবার। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে যে স্থানে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে এজাহারে, সেটি তার আওতাধীন নয় বলে আদালতকে জানান তিনি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যেভাবে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, আসামি হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসনের যে ডিসিপ্লিন সেটা ভেঙে পড়বে এবং সাধারণ জনগণ আইনের যে সেবা এবং সেটা থেকে মানুষ বঞ্চিত হবে। এদিকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় একই থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয় তাকে। পরে জামিন ও রিমান্ড আবেদন সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার রাতে জেলার শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর আসামি এম এ মান্নান। যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাই, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি সিডাব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সকালে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, এম এ মান্নান শান্তিপ্রিয় মানুষ, তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের আগে 2 খতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা রুহুল আমিন ফিরে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজের শুরুতে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় অনুসারীদের নিয়ে আগের খতিব মসজিদে ঢোকেন। বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। এতে 2 পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়, ভেঙে ফেলা হয় মসজিদের দরজা জানালার কাঁচ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রুহুল আমিন সাহেব আগের প্রাক্তন যে খতিব, সে আবার 20-50 জন লোক নিয়ে আসছে, ছাত্র আরও আসছে, 500 লোকের মতন লোক আসছে তার সাথে। আইসা এখানে আজান হইতেছে, আজান যখন শেষ হয়েছে উনি আবার দাঁড়াইছিল, তারপরে ওনারে এই ঢিল মিল আরম্ভ করছে, মারপিট আরম্ভ করছে। প্রত্যেক জুমায় এক একজন করে ইমামকে দায়িত্ব দেওয়া হচ্ছিল, যারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, তারা নামাজ পড়াচ্ছিলেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই। মসজিদের মধ্যে এরকম একটা নেককারজনক ঘটনা, এটা কখনো আশা করা যায় না। আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে জনগণের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। জুলাই আগস্টের আন্দোলনে আহত পঙ্গুত্ব বরণকারীরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কের ফুটপাতে অবস্থান নেন। এ সময় তারা বলেন, আন্দোলনের পর যে সরকার ক্ষমতায় এসেছে এটা তাদের সরকার। ক্রিকেটারদের সাথে দেখা করার সময় হলেও গণ আন্দোলনে আহতদের সাথে দেখা করার সময় হয় না। প্রধান উপদেষ্টার আহতরা আরও বলেন, তাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, তাদের জীবিকার ব্যবস্থা করা হচ্ছে না। সমন্বয়ক সহ সরকারের কেউ তাদের খোঁজ নিচ্ছেন না বলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসেছেন। বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং আহত হয়ে আমরা যারা আজকে এই মেডিকেলে এইভাবে দুর্বিষহ জীবনযাপন করতেছি, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই, আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। আমার একমাত্র আশ্রয়, বর্ষাস্থল, আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার, ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। মব জাস্টিস বা বিচার বহির্ভূত হত্যা কোনোটাই সমর্থন করে না অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে একথা বলেন তিনি। এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে এক পক্ষ সরকারকে বিব্রত করতে চায় বলে অভিযোগ করেন উপদেষ্টা নাহিদ। এর আগে দুপুরে লক্ষ্মীপুরেও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। বলেন, ছাত্র জনতার হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয়।
দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নতুবা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর, তাতে জানানো হয় সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা লক্ষ্য করা গেছে। মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে প্রচলিত আইন মেনে তাকে বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই বলেও জানানো হয়। জাতীয় জরুরি সেবা 999 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতন নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। খোদ রাজধানীতে এবার সন্ধান মিলল টর্চার সেলের, যেখানে মানুষকে জিম্মি করে চালানো হতো নির্যাতন, মুক্তিপণের টাকা না পেলে দেয়া হতো ইলেকট্রিক শক। শুক্রবার বিকেলে রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসে এমন টর্চার সেল। এ সময় দেশি বিদেশি অস্ত্রসহ আটক করা হয়েছে 2 জনকে। 5 ফিট বাই 8 ফিটের এই ঘরেই মানুষকে আটকে রেখে চালানো হতো অমানসিক নির্যাতন। টার্গেট করা ব্যক্তিদের ধরে এনে মুক্তিপণের জন্য পরিবারকে দেওয়া হতো ফোন, টাকা না পেলে দেওয়া হতো ইলেকট্রিক শক। খুবই পাওয়ারফুল একটা জিনিস, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। বাড়ির চারপাশে নজর রাখতে পুরো এলাকা জুড়ে ছিল সিসি ক্যামেরা। এই টর্চার সেলে বসি যা পর্যবেক্ষণ করত সন্ত্রাসীরা। গোপন তথ্যের ভিত্তিতে কলাবাগানের ফ্ল্যাটটিতে প্রায় 3 ঘন্টা অভিযান চালায় সেনাবাহিনী। 2টি বিদেশি পিস্তল, একটি শটগান ও দেশীয় নানা অস্ত্রসহ আটক করা হয় 2 জনকে। সেনাবাহিনী কর্মকর্তা জানান, ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতেই চালানো হয় এই অভিযান। আমরা পুরো ঘরটা সার্চ করেছি। এর বাইরেও এখানে একটা টর্চার সেল হিসেবে একটা সেল ছোট পাওয়া গিয়েছে, যেখানে তারা লোকজন নিয়ে এসে তারা ইলেকট্রিক ভোল্ট শক থেকে শুরু করে আর অন্যান্য অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য থেকে শুরু করে দেশীয় এবং পিস্তল পাওয়া গিয়েছে। আটকের পর সন্ত্রাসীদের সোপর্দ করা হয় কলাবাগান থানায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে সপ্তাহের 7 দিনে চলাচল শুরু করেছে মেট্রো রেল। এদিকে 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটিও চালু হয়েছে। ডিএমজিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মিরপুর 10 স্টেশনটি দ্রুতই চালু করতে কাজ চলছে। বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান, এগুলো বুয়েটের ল্যাবে পরীক্ষা করে স্থাপন করা হয়েছিল। উত্তর স্টেশনে বিকেল থেকেই যাত্রীদের ভিড়। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এখন থেকে শুক্রবারও বিকেল 3:30 থেকে চলাচল করবে মেট্রো। ছুটির দিনে ঘুরে বেড়াতে আর প্রয়োজনীয় কাজ সারতে মেট্রো চলাচল সুবিধা দেবে যাত্রীদের। শুক্রবার চালু থাকায় বন্ধ থাকায় এদিক ওদিক যাওয়া যায়, একটা কিছু থাকে ঘুরতে যাওয়া যায়। আর্লি করলে ভালো হতো, দ্যাট মিনস হচ্ছে 12টা থেকে করলে বেশি ভালো হতো। স্কুল কলেজ অফ থাকে, দেখা যাচ্ছে যে কোনো না কোনো প্রয়োজনে তো বের হতেই হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে। দেখা যায় যে তারা বাসে যাওয়ার কারণে যেতে চায় না। কোটা আন্দোলনের সময় কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ ছিল 2 মাস। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়েছে এটি। কোথাও এখনো রয়ে গেছে হামলার ক্ষত। তারপরও যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে চালু করা হয়েছে স্টেশনটি। শেয়ারা ভাড়া নেমে ভিতর দিয়ে রিক্সা 60 টাকা ভাড়া দিয়ে দিতে হবে, 60-70 টাকা ভাড়া দিতে হতো। আর এখন আমি আজকে কাজী ভাড়া নামলাম, এখন হেঁটেও 10 নম্বর যেয়ে আমি 10 টাকা দিয়ে চলে যাবো। আর আমাদের আসলে অনেক সুবিধা হয়েছে। 10 নম্বর সেন্টারটা যদি চালু হয় তাহলে অনেক উপকার হয়। এই 2টা স্টেশন বন্ধ থাকার জন্য আপনার এই রোডটা পুরাটাই জ্যাম থাকতো, যার জন্য সবাই সাফার করতো। যেহেতু কাজীপাড়া চালু হলো আমাদের জন্য আসলেই ভালো হলো। আমাদের আর এত কষ্ট করে নয় মিরপুর 11 নয় শেওড়াপাড়া যেতে আসতে হচ্ছে না। উত্তর স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এ সময় তিনি বলেন, যাত্রীদের আরও বেশি সেবা দিতে শুক্রবারও চলছে মেট্রো। 20 লাখ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক যে ব্যয়টা তাৎক্ষণিক, কিন্তু এর মধ্যে তো আমাদের আরও খরচ আছে। আমরা কিন্তু রিপ্লেস করেছি, আমাদের প্রদর্শনী কেন্দ্রে ছিল, আমাদের
ল্যাবে ছিল, আমাদের মিরপুর 10 থেকেও আমরা 2-3টে জিনিস নিয়ে সেখানে সেট করেছি। সুতরাং এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা ছাড়া কত দাম, প্রকৃত খরচটা আমরা, বাট এটা কম হবে, আগে যে প্রেডিকশন তার থেকে কম হবে। সম্প্রতি বিয়ারিং প্যাড দুর্ঘটনার কারণে মেট্রো বন্ধ থাকার বিষয়ে ব্যাখ্যা দেন ডিএমডিসিএল ব্যবস্থাপনা পরিচালক। ইতাল থেকে যে বিষয়টা তারা যে মানহীন পণ্য দিয়েছিল সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি। ওয়েটেড টেস্টে ফেল করার পর তাদেরটা আমরা চালান রিজেক্ট করে দিয়েছি। বিয়ারিং প্যাড যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ইতাল থাই না, এটা হচ্ছে জাপান নিপ্পন করে সাপ্লাই দিত। শুক্রবার রাত 9টা পর্যন্ত উত্তরা থেকে এবং 9টা 40 পর্যন্ত মতিঝিল থেকে যাতায়াত করা যাবে মেট্রোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 12 জন, যাদের মধ্যে অন্যান্য বাহিনীর কমান্ডার অন্তত 10 জন। হামলায় আহত অর্ধশতাধিক লেবানিজ। নিহত শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। তিনি সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখার উচ্চ পর্যায়ের কমান্ডার ছিলেন বলে জানা গেছে। এছাড়াও হামলায় প্রাণ হারিয়েছে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের সদস্যরাও। শুক্রবার রাজধানীর দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালায় একটি F-35 যুদ্ধ বিমান। আহতদের এরই মধ্যে নেওয়া হয়েছে হাসপাতালে। শঙ্কা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কয়েকজন। 10 মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি এই সংঘাতে এটি লেবাননের রাজধানীতে ইসরায়েলের তৃতীয় হামলা। এর আগে দিনব্যাপী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কেঁপে ওঠে ইসরায়েলি ভূখণ্ড। লেবাননের সিরিজ হামলার জবাবে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই অভিযান, যাতে প্রাণ গেছে 2 সেনার, আহত 10 জন। তেল আবিবকে আরও কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ। পাল্টা জবাবে হিজবুল্লাহর শতাধিক সশস্ত্র অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে লেবাননের দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবার মাহমুদিয়া, কাসার আল আরশ এবং বিরকেত জাব্বুরের মতো শহরগুলো চলে অভিযান। এতে হিজবুল্লাহর 100টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে দাবি তেল আবিবের। যুদ্ধ আসলে নতুন দিকে মোড় নিয়েছে। একদিকে আমাদের জন্য বড় ঝুঁকি, তেমনি শত্রুদের ধ্বংস করারও বিশাল সুযোগ। তাই শুধু অভিযান অব্যাহতই রাখবো না, বরং পরিধিও বাড়াবো। হিজবুল্লাহকে শাস্তি পেতেই হবে। এর আগে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহত হন বেশ কয়েকজন আইডিএফ সেনা। অভিযান অব্যাহত রাখার হুমকি দেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলিরা যা করেছে তার দাঁত ভাঙা জবাব পাবে। এমন ভয়াবহ হামলা চালানো হবে যা ভাবতেও পারবে না। নেতানিয়াহু আর গ্যালান্তকে বলতে চাই, দেশটির উত্তরাঞ্চলের অবস্থা এমন ভয়াবহ হবে যে সেখানকার বাসিন্দারা আর কোনোদিনই ফিরতে পারবে না। চলমান সংঘাতকে কেন্দ্র করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিবদমান পক্ষগুলো সংযত না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব, জানায় সংস্থাটি। লেবানন ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে এরই মধ্যে আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করছি, কিন্তু আমাদের হাতে জাদুর কাঠি নেই। এই বিবদমান পক্ষগুলোই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে। শুক্রবার ভোরেও সীমান্ত এলাকায় আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারত ও বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাই টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের ভরাডুবির দিনে 308 রানের লিড নিয়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ভারতীয় বোলিং তাণ্ডবে 149 রানে গুটিয়ে যায় টাইগাররা। 227 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে 3 উইকেটে 81 রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন আবারও ফিরে এলো পুরনো বাংলাদেশ। ব্যাটিংয়ে কি হতশ্রী পারফরমেন্স। ইনিংস শুরু করতে নেমে সালমান ইসলাম ব্যাটিং করেছেন ভীত সন্ত্রস্ত হয়ে। হাত পা কাঁপিয়ে কোনো মতে 6 বল খেলে তড়িঘড়ি করে বুমরার বলে ব্যাট ছেড়ে দিয়ে বোল্ড হয়ে ফেরেন সালমান। নবম ওভারের প্রথম বলে আকাশদ্বীপের ইনকামিং ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন জাকির। পরের বলে অভিজ্ঞ মুমিনুল হকের স্টাম্পও উপড়ে গেলে 22 রানে তৃতীয় উইকেটের দল বাংলাদেশ। দলের বড্ড প্রয়োজনে আবারও ব্যর্থ নাজমুল শান্ত। মোহাম্মদ সিরাজের স্ক্র্যাম্বল ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ধরা পড়েন কোহলির হাতে। মুশফিকুর রহিমও থিতু হতে পারেননি। মাত্র 8 রানে এই ব্যাটারকে বুমরা ফেরালে 40 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে।
এরপর সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেন। লিটনকে সাথে নিয়ে তার জুটিটাও চলছিল ভালোই, কিন্তু স্কোরবোর্ডে 51 রান যোগ হবার পর লিটন দাস অপ্রয়োজনীয় শটস খেলে আউট হলে 91 রানে পড়ে ষষ্ঠ উইকেট। সাকিব ফেরেন দুর্ভাগ্যের শিকার হয়ে রিভার্স সুইপ করা বলটি মাটিতে না লেগে সাকিবের জুতায় আঘাত করে পৌঁছে যায় ঋষভ পন্তের গ্লাভসে। ইনিংস সেরা 32 রান করেন সাকিব। পরের গল্পটা সবার জানা, মেহেদী মিরাজের নিঃসঙ্গ লড়াই। হাসান মাহমুদ 9, তাসকিন ও নাহিদ রানা সমান 11 রানের ইনিংস খেলে ফিরলে মিরাজ অপরাজিত হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন 27 রান করে। মাত্র 149 রানে অল আউট বাংলাদেশ। তবে অতিথিদের ফলোয়ানে ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাটিং শুরু করে ভারত। এবারও বল হাতে ভালো শুরু পায় বাংলাদেশ। শুরুতেই রোহিত শর্মাকে ফেরান তাসকিন আর জয়সওয়াল পরাস্ত হন নাহিদ রানার পেসে। 28 রানে 2 উইকেট হারায় স্বাগতিকরা। বিরাট কোহলিকে ইনিংস বড় করতে দেননি মিরাজ। তবে গিল 33 আর পন্থ 12 রানে অপরাজিত থেকে দিন শেষ করলে 3 উইকেটে। স্কোরবোর্ডে ভারতের রান 81। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে 308। এর আগে অবশ্য দ্বিতীয় দিনের শুরুটাও বল হাতে ভালো ছিল। জাদেজা, অশ্বিন, আকাশদীপকে ফেরান তাসকিন আর হাসান মাহমুদ বুমরাকে নিজের পঞ্চম শিকারে পরিণত করলে প্রথম ইনিংসে 376 রানে অল আউট হয় ভারত। ভারত সফরে আবারও ব্যর্থ টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট। চেন্নাই টেস্ট এখন পঞ্চম দিন যাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। চতুর্থ দিনে যাবে কি, সেই প্রশ্নটাও উঠতে পারে মনে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।